আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী ও অফিস সহায়ক পদে আবেদন চলছে। এইচএসসি পাশে বা অফিস সহায়কের ক্ষেত্রে এসএসসি পাশেই আপনারা এই আবেদনটি করতে পারবেন। 23 জুনের মধ্যে হচ্ছে আপনাদেরকে আবেদন করতে হবে, মানে 23 জুন হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো আপনাদের জন্য আমি এই সার্কুলারটা নিয়ে কিছু কথা বলবো, প্লাস হচ্ছে আপনাদের এইটার উপরে একটা কিভাবে প্রিপারেশন নেবেন এ নিয়ে ওভারঅল একটা গাইডলাইন্স এবং সাজেশন দিব। তো শুরুতেই বলে নেই, আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি খাদিজা আক্তার আপনাদের জন্য ক্যারিয়ার রিলেটেড এবং এডুকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করি। তো শুরু করা যাক, চলেন। আচ্ছা, তো এই সার্কুলারটা কিন্তু হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি পাশের, যেটা এইচএসসি পাশে আপনার 312টি শূন্যপদ রয়েছে এবং এসএসসি পাশে আছে 478টি, মোট মিলিয়ে 790টি পদ রয়েছে। যেখানে আপনার এই ইউনিয়ন সমাজকর্মী যেটা, এখানে আবেদন করতে আপনার 112 টাকা খরচ হবে এবং অফিস সহায়ক পদে আবেদন করতে কিন্তু মাত্র 56 টাকা খরচ হবে। তাই 23 জুনের মধ্যে আবেদন করতে হবে এবং কেন্দ্র যেটা আপনার পরীক্ষা হবে হচ্ছে আপনার নিজ জেলা বা বিভাগের মধ্যে পরীক্ষা হবে। নম্বর বন্টনটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, আর অনেকের প্রশ্ন থাকে যে কত বছর বয়স থাকলে আবেদন করতে পারবো। সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের বয়স যদি 32 বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর তাছাড়া যারা এই ডিপার্টমেন্টে মানে সমাজসেবা ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের ক্ষেত্রে 35 বছরের হলেই আপনারা আবেদন করতে পারবেন, 35 বছরের মধ্যে থাকলে আর কি। তো আপনাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে, কোশ্চেন প্যাটার্নটা কিন্তু হবে 70 বছর মানে 70 মার্কের। হ্যাঁ, 70 মার্কের এমসিকিউ থাকবে এবং এই এমসিকিউ পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে এরপর একটা ভাইভা পরীক্ষা হবে। ভাইভায় উত্তীর্ণ হলে আপনাদের চাকরি নিশ্চিত হবে। এখানে যদি সার্কুলারটা দেখেন, সার্কুলারের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিওর কমেন্টে দিয়ে দিব। তো সার্কুলারটা যেভাবে আছে এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে যে কতটুকু লাগবে, মানে সেকেন্ড ক্লাস হলে আপনি আবেদন করতে পারবেন। মানে এসএসসি এবং এইচএসসি তে আপনার যদি নম্বর জিপিএ 5 এর মধ্যে 2 পয়েন্ট থাকে তাহলে আপনি এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। তো আমি পরের স্লাইডে চলে যাই। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে মূল প্রিপারেশনটা কি। এখানে যে 70 মার্কের পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আপনাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ের উপরে প্রশ্ন তৈরি করা হবে। সেখানে মূল বিষয়গুলো, যে চ্যাপ্টারগুলো আপনাকে না পড়লেই নয়, না পড়লে আপনি ভালো করতে পারবেন না পরীক্ষা হলে, সেই চ্যাপ্টারগুলো আপনাদেরকে আমি বিশেষ করে বলবো। আপনারা যেটা করবেন, যদি কেউ কোনো বই না কিনে থাকেন এখনো, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রফেসরসের ইউনিয়ন সমাজকর্মী বা অফিস সহায়ক পদে সমাজসেবার একটা গাইড বই কিনে নেন। আর যদি কারো অন্যান্য বই থাকে, গাইড বই আগের থেকেই থাকে, জব সলিউশন থাকে, কিংবা হচ্ছে আপনার বিশেষ করে বিষয় ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের আলাদা আলাদা বই থাকে, তাহলে তো খুবই ভালো, সেখানে ওই টপিকগুলো পাবেন। দেখেন, গ্রামার অংশ থেকে কিন্তু আপনার বেশিরভাগ মানে মার্কস তুলতে হবে। এখানে মোট 20 নম্বরের একটা বিষয় আছে। আপনি এখানে গ্রামারে ভালো করতে গেলে রাইট ফর্ম অফ ভার্ব থেকে অবশ্যই কোশ্চেন হবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে আপনি কিন্তু সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এরপর দেখেন, স্পেলিং থেকে কোশ্চেন আসে, মানে ইংরেজি স্পেলিং থেকে। দেখবেন যে আপনার যে গাইড বইটা আছে, মানে 50-100টা স্পেলিং আছে যেগুলো থেকে বারবার করে পরীক্ষায় আসছে, ওরকম 100টা স্পেলিং আপনি পড়ে নেবেন, তাহলে ইংরেজি স্পেলিংটা পারবেন। প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটি অবশ্যই খুব ভালো করে পড়বেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এবং সেন্টেন্স কারেকশন, যেটা সেন্টেন্স কারেকশনে বা পার্টস অফ স্পিচ বা গ্রামারের মৌলিক বিষয়, এই জিনিসগুলো আপনার যে ইংরেজি বইটি হাতে আছে অথবা যে গাইড বইটি পড়ছেন সেখান থেকে এই পার্টস অফ স্পিচের অধ্যায়টি এবং সেন্টেন্স কারেকশনের অধ্যায়টি বা ট্রান্সলেশন আসে অনেক ক্ষেত্রে, ট্রান্সলেশন অধ্যায়টি পড়বেন। ইডিয়ামস এন্ড ফ্রেজ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। ইডিয়ামস এন্ড ফ্রেজের যে চ্যাপ্টারটি আছে, বারবার করে আসা যে ইডিয়ামস এন্ড ফ্রেজগুলো, সেগুলো পড়ে নেবেন। লিটারেচার থেকে তেমন একটা কোশ্চেন আসে না, কিন্তু তারপরেও আপনি হচ্ছে যেটা করবেন, 35তম বিসিএস থেকে 50তম বিসিএস এর যে লিটারেচার গুলো এসেছে কোশ্চেন গুলো, ওইগুলো হুবহু মুখস্থ করে যাবেন। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই।
আর এখানে এই জিনিসটা ভুল আছে, আপনার মাস্টার বই পড়তে হবে না, আপনি যে কোনো গাইড বই পড়লেই হবে। মাস্টার বই যদি থাকে বইটা থেকে যদি প্র্যাকটিস করতে পারেন ভালো, ওখানে অনেক প্র্যাকটিস আছে। বাট আপনি যদি অত প্র্যাকটিস না করতে চান তাহলে আপনি যে কোনো একটা গাইড বই, মানে 11 থেকে 20তম গ্রেডের বা 16 থেকে 20তম গ্রেডের যে গাইড বইগুলো বাজারে পাওয়া যায় সেইটার একটা বই পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলা ব্যাকরণ অংশ দেখুন এবং সাহিত্য, এখানে একটা ভালো নম্বর কিন্তু তোলার একটা ব্যাপার আছে, খুব একটা সুযোগ আছে। ব্যাকরণে যদি আপনি ভালো করতে পারেন, এই টপিকগুলো যদি আপনি খুব ভালো করে বুঝে পড়েন, তাহলে কিন্তু এখান থেকে মার্ক আসলে আপনি কিছু সলিড মার্ক তুলতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, এই টপিকে আমি যাচ্ছি, কিছু টপিকস আছে যেগুলো হচ্ছে মুখস্থর বিষয়, সেগুলো আপনি প্রতিদিন কিছু কিছু করে পড়বেন, তাহলে দেখবেন যে আপনি এই টপিক থেকে কোশ্চেন আসলে পারবেন। সেটা হচ্ছে বাংলার যেটা হচ্ছে বাগধারা, প্রবাদ প্রবচন বাগধারার যে অংশটা, কিছু বানান যেগুলো বারবার আসছে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায়, এই পিপিলিকা, মুমূর্ষ, এগুলো আপনি বই দেখলেই বুঝবেন। হ্যাঁ, বানানের একটা লিস্ট দেখবেন আপনার গাইড বইতে থাকবে। তো বানান শুদ্ধিকরণ, তারপর হচ্ছে আপনার যেটা আছে সমার্থক বিপরীতার্থক শব্দ, এইটা, তারপর পারিভাষিক শব্দ, এই জিনিসগুলো হচ্ছে বারবার হচ্ছে মুখস্থ করার বিষয়, এক কথায় প্রকাশ, এই ধরনের বিষয়গুলো। অফিস সহায়ক পদে অনেক সময় দেখা যায় যে একটা লেখা আছে, প্রবন্ধ বা অনুচ্ছেদ লেখা আসে, সেটাও আপনি গাইড বইতে কিন্তু পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মুখস্থ অংশ যেটা আপনি দেখবেন যখন পড়বেন, মুখস্থ অংশ যেটা, সেটা আপনি হচ্ছে প্রতিদিন কিছু কিছু করে মুখস্থ করবেন। বিপরীতার্থক শব্দ বা সমার্থক শব্দ, এগুলো প্রতিদিন কিছু কিছু পড়বেন। এর পাশাপাশি গ্রামারটা শিখবেন। সন্ধি থেকে বারবার দেখবেন সন্ধি থেকে কোশ্চেন আসেই, তো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে কোশ্চেন আসে, এগুলো একটু ভালো করে পড়ে যাবেন। ধ্বনি, বর্ণ, এর উচ্চারণের স্থান, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলো কিন্তু আপনারা এসএসসি এইচএসসি তে পড়ে এসেছেন। সমাস থেকে কোশ্চেন আসবে, সমাসের ব্যাস বাক্য বা কোন সমাস, সমাস চেনার উপায়, কারক বিভক্তি থেকে, এবং হচ্ছে আপনার বাক্য শুদ্ধিকরণ বা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, সাধুচলিত মিশ্র প্রয়োগ, গুরুচণ্ডালী দোষ, এই ধরনের যে ভুলগুলো আমরা করি, এগুলো কিন্তু আমরা এইচএসসি তে পড়ে এসেছি। আর সাহিত্য পার্টে আপনি শুধুমাত্র রবীন্দ্রনাথ, কাজী নজরুল এতটুকু যদি পড়েন, এর মধ্যে থেকে কিছু কমন পাবেন, ঠিক আছে। আর তাছাড়া সাহিত্যের পার্টটা অনেক বড়, ওটা যদি আপনি পড়তে চান মানে অনেক অনেক টাইম লাগবে, এই কারণে অত কিছু পড়তে হবে না। কবি জসীমউদ্দিনটা পড়ে নিতে পারেন। বাট এই যে এই অংশটা, যেমন বাংলা সাহিত্যের প্রথম যত জিনিস আছে, ঠিক আছে, প্রথম সার্থক উপন্যাস, সার্থক নাটক, কাব্য, এই জিনিসগুলো, ঠিক আছে। তারপর আপনার সাহিত্যের জনক, গদ্যের জনক, পদ্যের জনক, তারপর ছদ্মনাম, বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং বিখ্যাত কিছু পত্রিকা, এই জিনিসগুলো একটু বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত কিছু জিনিস পড়ে নেবেন। তো এটার জন্য আপনি আপনার বই থেকে ফলো করতে পারেন অথবা আলাদা বই করতে পারেন, যেখান থেকেই পারেন। এই টপিকটা আপনার আসলে কভার করতে হবে, এই টপিকটা আপনাকে কভার করে পড়ে যেতে হবে পরীক্ষার হলে। ম্যাথ আসি, ম্যাথে কিন্তু একটা খুব ভালো একটা জায়গা, মানে ম্যাথে ভালো করলে আপনার চাকরিটা প্রায় কি বলবো 60% নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। ম্যাথে ভালো করতে হবে। তো ম্যাথের এই চ্যাপ্টারগুলো দেখেন। ম্যাথে আপনার যে পাটিগণিত একটা অংশ, বীজগণিত একটা অংশ আর জ্যামিতি একটা অংশ, এই তিনটা অংশের মধ্যে আপনি পাটিগণিতে এই টপিকগুলো অবশ্যই কভার করবেন। লাভ ক্ষতির চ্যাপ্টারটা পড়বেন, সুদ কষার চ্যাপ্টারটা পড়বেন, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা পড়বেন, তারপর হচ্ছে কাজ ও সময় জাতীয় এই সম্পৃক্ত যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলা কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, পাটিগণিতের সূত্র এবং আপনার এই যে শর্টকাট নিয়মগুলো যদি থাকে কিছু, সেটা আয়ত্ত করতে পারলে ভালো হয়। কারণ প্রথমে শিখতে হবে, না হলে আপনি শর্টকাট নিয়মে পরীক্ষার হলে যে গুলিয়ে ফেলবেন। বিষয়টা এরকম যে আপনি যেটা শিখলেন সেটা শুধু পারলেই হবে না, পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় আপনার অল্প সময়ের মধ্যে পারতে হবে। তো অল্প সময়ের মধ্যে পারতে গেলে অবশ্যই কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো আমাদের এখানে কিন্তু আমাদের টিচাররা যখন শেখায়, সেই টেকনিক গুলো সহকারী আপনাকে শেখায় কিভাবে অল্প সময় করতে হয়, সলভ করতে হয়। আরেকটা জিনিস দেখেন যে বীজগণিতের যে অংশটা, বীজগণিতের এই দুইটা মান নির্ণয়ের চ্যাপ্টারটা আর বর্গ ঘনের যে সূত্রগুলি, সেই সূত্রগুলির প্রয়োগ, আমরা জানি যে বিভিন্ন কিছু সূত্র আছে, তাই না, বর্গের এবং স্কোয়ারের এবং কিউবের কিছু সূত্র আছে। তো জ্যামিতির যে অংশটা, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এইটুকু পড়লেই আপনারা কভার করতে পারবেন। বৃত্ত সংক্রান্ত বেসিক যে মৌলিক যে সংজ্ঞা, মৌলিক যে ধারণাগুলা, চতুর্ভুজগুলার মৌলিক যে ধারণাগুলা, এটার আয়তন, ক্ষেত্রফল কিভাবে করে করে, ঠিক আছে, বের করে, এই সম্পর্কিত
কিছু অঙ্ক আছে, এই জিনিসগুলো ম্যাথে কিন্তু ভালো একটা নম্বর অবশ্যই তুলতে হবে এগুলো আয়ত্ত করে। এরপর আমরা চলে যাই যে সাধারণ জ্ঞান বা আইসিটি বিজ্ঞান, এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে দেখবেন যে বাংলাদেশের মৌলিক বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। বাংলাদেশের যে সীমানা বা বাংলাদেশের নদ নদী, আবহাওয়া, বেসিক কিছু কোশ্চেন আছে, এগুলো সাধারণ জ্ঞান বইতে, আপনারা যে বইতে সাধারণ জ্ঞান পড়েন সেই বইতে সাধারণ জ্ঞানের অংশে কিন্তু এটা পাবেন। প্রাচীন ইতিহাস, বাংলাদেশের প্রাচীন জনপদগুলো কতগুলো ছিল, তারপর বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, ঠিক আছে, প্রাচীন যে ইতিহাসগুলা, এই চ্যাপ্টারগুলো একটু পড়বেন, বারবার করে এসেছে। যেমন মুঘল আমলের যে সম্রাট, তাদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন, দেখবেন যে এই কোশ্চেনগুলো কিন্তু আপনার ওই চ্যাপ্টারে পাবেন এবং সেটা অবশ্যই আপনি পড়ে ফেলবেন। সাম্প্রতিক থেকে আসবে, তার আগে এটা বলে নিই, বাংলাদেশের জাতিসংঘে যে অবদানগুলা বা জাতিসংঘ সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আসে। বেসিক জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে, এই কোশ্চেনগুলো পড়বেন। এবং এই জাতিসংঘের বিভিন্ন যে অঙ্গ সংস্থা, সেগুলো সদর দপ্তর বা বর্তমান প্রধান কে আছে, বা বাংলাদেশের সাথে রিলেটেড কোনো স্থায়ী, বাংলাদেশ কবে অস্থায়ী সদস্য ছিল, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জাতীয় সংঘের বিভিন্ন পদে ছিলেন, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আসতে পারে। এবং জাতিসংঘের সংস্থা যে বা বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, যেমন ওআইসি বা হচ্ছে আপনার এই যে জাতিসংঘে কত আমাদেরকে কবে স্বীকৃতি দেয় বা আমরা কবে হচ্ছে সদস্য পদ লাভ করি, এই কোশ্চেনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং দেখেন আইসিটি ও বিজ্ঞানের অংশটা খুব বেশি পড়তে হবে না, এটা যে যদি আপনি বিসিএস এর যে অংশটা, বিসিএস থেকে যে বিজ্ঞানের পার্টটা যদি কভার করেন তাহলে এনাফ, ঠিক আছে, তাহলে এনাফ, মোর দ্যান এনাফ আমি মনে করি, ঠিক আছে, মোর দ্যান এনাফ। এটাতে আপনি বিশেষ করে চেষ্টা করবেন যে আপনার যে পরীক্ষাটা, সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষা, তার বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে, আপনার সমাজসেবার অধিদপ্তরের যে গাইডটা আপনি কিনলেন বা যে প্রশ্ন ব্যাংকটা আপনি কিনলেন, সেটার বিগত বছরের যে পরীক্ষাগুলি আছে, বিগত বছরের প্রশ্নগুলি আপনি ব্যাখ্যা সহ খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে আমরা এই ক্লাসের মাধ্যমে আপনারা বেসিক ধারণাটা পেলেন কিভাবে প্রস্তুতি নিতে হবে। যারা বই কিনে পড়ে এগোতে পারছেন না বা খুব কনফিউজড আছেন বা প্রিপারেশন নিতে বিভিন্ন ঝামেলা হচ্ছে, তাদের জন্য বলি, আমাদের এখানে কিন্তু ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবার যে প্রস্তুতি, টোটাল 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে বা স্বাস্থ্যকর্মীতেও আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে প্রস্তুতি নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলতে পারেন। বিস্তারিত জানতে এই নাম্বারে, এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কথা বলতে পারেন। এবং হচ্ছে আমাদের এখানে অনেকেই ভর্তি হয়েছে, আমাদের সাথে যদি ক্লাস শুরু করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অবশ্যই আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে অ্যাড হয়ে আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন এবং আপনাদের কমেন্টস অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।